আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরিফ আর আমার পাশে আছে আমার বন্ধু তানিয়া। আজকের এই পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমিও অনেক খুশি যে আজকে আপনারা আমাদের সাথে আছেন। তানিয়া এখানে, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু সেনসিটিভ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছ তানিয়া। আজকের টপিক হল সম্পর্কে টক্সিসিটি চেনার উপায়। মানে টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্ক এটা কি, কিভাবে বুঝবেন যে আপনার সম্পর্কটা আসলে আপনার জন্য ভালো না, আর এই পরিস্থিতি থেকে কিভাবে বের হবেন। তারিফ, সত্যি বলতে এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলতে চাইছিলাম, কারণ আমার চারপাশে এমন অনেক মানুষ আছে, বন্ধু, আত্মীয়, পরিচিত, যারা টক্সিক রিলেশনশিপে আছে কিন্তু নিজেরাই বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলেও মানতে পারছে না। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা আমাদের সমাজে। আমাদের বাংলাদেশি কালচারে সম্পর্ক নিয়ে অনেক কথা বলা হয়, পরিবার, বিয়ে, বন্ধুত্ব, কিন্তু এই সম্পর্কগুলো যখন আনহেলদি হয়ে যায় তখন সেটা নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ থাকে না। একদম। আর আজকে আমরা সেই কথাটাই খোলামেলা বলবো। ওকে, তো চলুন শুরু করা যাক। চলুন তানিয়া, আগে বলো, টক্সিক রিলেশনশিপ বলতে তুমি কি বোঝো? কারণ অনেকে মনে করে শুধু মারামারি বা চিৎকার চেঁচামেচি হলেই সম্পর্ক টক্সিক, কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সহজ? না না, মোটেও না। দেখো, টক্সিক রিলেশনশিপ মানে শুধু বাইরে থেকে অবজেস ড্রামা না। অনেক সময় সম্পর্ক একেবারে শান্ত, কোনো ঝগড়া নেই, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষকে ধ্বংস করে দিচ্ছে। মনে আছে আমার সেই বান্ধবীর রুমির কথা? রুমি? হ্যাঁ, তোমার ইউনিভার্সিটির বান্ধবী। হ্যাঁ, রুমির সাথে তার বয়ফ্রেন্ডের কখনো বড় ঝগড়া হতো না। মানে বাইরে থেকে দেখলে মনে হতো পারফেক্ট কাপল, কিন্তু রুমি আমাকে একদিন বলল, তানিয়া, আমি কোথাও গেলে ওকে রিপোর্ট করতে হয়, কি পড়লাম, কার সাথে কথা বললাম, কখন ফিরলাম, সব। আর না বললেও এমনভাবে চুপ করে থাকে যে আমার মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলেছি। উফ, এটা শুনতে ভালো লাগছে না একদম। এটাও কিন্তু টক্সিক বিহেভিয়ার, কন্ট্রোল করা। এক্স্যাক্টলি। তো টক্সিক রিলেশনশিপ মানে হলো এমন একটা সম্পর্ক যেখানে একজন বা দুজনের বিহেভিয়ারই ক্রমাগত অপরজনের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং সুখকে ক্ষতিগ্রস্ত করে। এবং এটা শুধু রোম্যান্টিক রিলেশনশিপে না তানিয়া, বন্ধুত্বেও হয়, পরিবারেও হয়, এমনকি ওয়ার্ক প্লেসেও হয়। একদম ঠিক। আমি জানি অনেকে এখন ভাবছেন, আমার সম্পর্কে কি এমন কিছু আছে? তো চলো আমরা এক এক করে লক্ষণগুলো দেখি। তানিয়া, প্রথম লক্ষণটা আমি বলি, আর সেটা হলো কনস্ট্যান্ট ক্রিটিসিজম। মানে তোমার পার্টনার বা বন্ধু বা পরিবারের কেউ যদি সবসময় তোমার সব কিছু নিয়ে সমালোচনা করে, তুমি যা পড়েছ, যা বলেছ, যা করেছ, যা খেয়েছ, সব কিছু নিয়ে নেগেটিভ কথা বলে, তাহলে এটা একটা বড় রেড ফ্ল্যাগ। হ্যাঁ, আর এই সমালোচনাটা অফেন হয় ডিসগাইজড হয়ে আসে, তোমার ভালোর জন্যই বলছি বলে। মানে বাইরে থেকে কেয়ারের মুখোশ পরে আসে, কিন্তু আসলে এটা তোমাকে ছোট করা। একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা নতুন চাকরিতে জয়েন করলে, আর তোমার পার্টনার বলল, ওই কোম্পানিতে তুমি কেন গেলে? তোমার কি মাথায় ঘিলু নেই? আমি আগেই বলেছিলাম এই জায়গাটা ভালো না। এখন এই কথাটা শুনলে মনে হয় সে হয়তো তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত, কিন্তু আসলে সে তোমার ডিসিশন মেকিং এবিলিটি নিয়েই প্রশ্ন তুলছে। আর এটা বারবার হলে কি হয়, তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারো না, তোমার সেলফ এস্টিম ভেঙে যায়, তুমি মনে করতে শুরু করো আমি আসলে কিছুই পারি না। গ্যাস লাইটিং বলে একটা শব্দ আছে না? এই কনস্ট্যান্ট ক্রিটিসিজম অনেক সময় গ্যাস লাইটিংয়ের সাথে মিলে যায়। হ্যাঁ, গ্যাসলাইটিং মানে হলো অপরজনকে এমনভাবে কথা বলা বা পরিস্থিতি তৈরি করা যাতে সে নিজের বাস্তবতাকেই সন্দেহ করতে শুরু করে। যেমন, তুমি তো এটা বলনি, এটা কখনো হয়নি, তুমি বেশি সেনসিটিভ। এইগুলো হলো গ্যাসলাইটিংয়ের উদাহরণ। আমার এক কাজিনের সাথে এরকম হয়েছিল। ওর হাজব্যান্ড সবসময় বলতো, তুমি সবকিছু নিয়ে ওভার রিয়্যাক্ট করো। আর আমার কাজিন ধীরে ধীরে নিজের ফিলিংসকেই বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল। মনে করত হয়তো আমিই ভুল। এটা অনেক কমন ঘটনা, আর এই জায়গাটা থেকে বেরোতে সময় লাগে, কারণ তুমি নিজেই আর জানো না কোনটা তোমার আসল অনুভূতি। তারিফ, দ্বিতীয় লক্ষণটা কিন্তু অনেক বিপজ্জনক। সেটা হলো আইসোলেশন, তোমাকে ধীরে ধীরে একা করে ফেলা। এটা কিভাবে হয়? মানে একেবারে সরাসরি তো বলবে না, তোমার বন্ধুদের সাথে মিশো না। না, এটা অনেক সাটলভাবে হয়। যেমন প্রথমে হয়তো পার্টনার বলবে, তোমার ওই বন্ধুটা তো ভালো না, আমার ভালো লাগে না ওকে। তারপর ধীরে ধীরে আরও বন্ধু সম্পর্কে কিছু না কিছু বলবে। কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে গেলে পরে ঝামেলা করবে। এভাবে একটু একটু করে তোমার সোশ্যাল সার্কেল সরিয়ে দেবে। আর শেষে তুমি দেখবে তোমার কাছের মানুষ বলতে শুধু সেই একজনই আছে, আর সেই একজনের ওপর তুমি সম্পূর্ণ ডিপেন্ড করে ফেলেছ।
এটা একটা ট্র্যাপ, কারণ যখন তুমি আইসোলেটেড তখন তোমার সম্পর্ক থেকে বেরোনো অনেক কঠিন হয়ে যায়। কার কাছে যাবে? কে সাহায্য করবে? সব ব্রিজ তো জ্বালিয়ে দিয়েছে। আমাদের দেশে এটা আরও বেশি দেখা যায়, কারণ পারিবারিক ও সামাজিক চাপ আছে। একটা মেয়ে যদি বিয়ের পর তার বাবার বাড়ি বেশি যায়, তাহলে অনেক সময় শ্বশুরবাড়ি থেকে সমস্যা হয়। এটাও এক ধরনের আইসোলেশন। হ্যাঁ, আর এই আইসোলেশন আরেকটু এগিয়ে গেলে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলও আসে। মানে তোমার নিজের কোনো টাকা পয়সার কন্ট্রোল নেই, সব কিছু সেই একজনের হাতে। এটা তোমাকে আরও আটকে ফেলে। একটা গল্প বলি। আমার তো নরসিংদীতে এক মামার বাসায় প্রায়ই যায়। সেখানে এক প্রতিবেশী মহিলা, খালামণি বলি তাকে, তার স্বামী মারা যাওয়ার পর বের হয়ে বুঝলেন তার কোনো বান্ধবী নেই, পরিচিত কেউ নেই। ২০ বছরে ধীরে ধীরে সব সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। এটা অনেক কষ্টের গল্প। হ্যাঁ, এটাই আইসোলেশনের ভয়াবহতা। মানুষ বুঝতেও পারে না কখন একা হয়ে গেছে। তানিয়া, এখন আমরা কথা বলবো ইমোশনাল ম্যানিপুলেশন নিয়ে। এটা বোঝার সবচেয়ে কঠিন। কারণ এটা অনেক সূক্ষ্মভাবে হয়, তুমি টেরও পাও না। গিল্ট ট্রিপিং হলো এর একটা বড় অংশ। মানে তোমাকে এমনভাবে কথা বলা যাতে তুমি সবকিছুতে গিল্ট ফিল করো, নিজেকে দোষী মনে করো। যেমন তুমি বন্ধুদের সাথে ঘুরতে গেলে সে বলল, ঠিক আছে যাও, আমি এখানে একা বসে থাকব, বা তোমার কাছে আমার চেয়ে বন্ধুরাই বেশি গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনলে তুমি কি করো? তুমি গিল্ট ফিল করো, তুমি যাও না, বা গেলেও মন খারাপ নিয়ে যাও, আর ধীরে ধীরে তুমি নিজের ইচ্ছে মতো কিছু করাই ছেড়ে দাও। আর এই সাইলেন্ট ট্রিটমেন্ট, চুপ হয়ে যাওয়া, এটাও এক ধরনের ম্যানিপুলেশন। তোমাকে আনকমফোর্টেবল করে তুলতে, তোমার উপর পাওয়ার দেখাতে। আর একটা টেকনিক আছে যে তুমি না থাকলে আমার কি হতো জানি না। এটা শুনতে কত সুইট লাগে, তাই না? কিন্তু এটা আসলে একটা বার্ডেন তোমার উপর চাপিয়ে দেওয়া। তোমাকে বলছে তার লাইফ তোমার রেসপন্সিবিলিটি। এটা লাভ না, এটা ওনারশিপ। হ্যাঁ, হেলদি রিলেশনশিপে দুজনই নিজের দায়িত্ব নিজে নেয়। একজনের হ্যাপিনেস অন্যজনের উপর পুরোপুরি ডিপেন্ড করে না। আমাদের দেশে এই মাত্রাটা অনেক সময় পরিবারেও দেখা যায়। মা হয়তো ছেলেকে বলছেন, আমি এত কষ্ট করেছি তোর জন্য, তুই কি শুধু এটুকুও করতে পারবি না? এটা অনেক পাওয়ারফুল ইমোশনাল প্রেশার। হ্যাঁ, এবং এটা বলছি না যে মায়েদের কথা শুনতে হবে না, কিন্তু এই প্যাটার্নটা যখন বার হয়, গিল্ট ওয়েপনাইজ হয়, তখন সেটা টক্সিক হয়ে যায়। তানিয়া, এখন বাউন্ডারি নিয়ে কথা বলা দরকার। এই শব্দটা আমাদের দেশে এখনও অনেকের কাছে নতুন। একদম। বাউন্ডারি মানে কি? মানে তোমার নিজের জন্য যে সীমানা, কোন ব্যবহার তুমি অ্যাকসেপ্ট করবে, কোনটা করবে না। এবং হেলদি রিলেশনশিপে দুজনই একে অন্যের বাউন্ডারির রেসপেক্ট করে। কিন্তু টক্সিক রিলেশনশিপে বাউন্ডারি থাকলেই সেটাকে অ্যাট্যাক করা হয়। তুমি এটা কেন মানো না, বা তুমি কি আমাকে ভালোবাসো না বলে সেই বাউন্ডারি ভাঙার চেষ্টা করা হয়। একটা এক্সাম্পল দিই। ধরো, তোমার ফ্রেন্ড তোমার ফোনে ছবি দেখতে চাইল। তুমি বললে, না, এটা আমার পার্সোনাল। তখন সে যদি বলে, বন্ধু হয়ে এতটুকুও দেখতে দেবে না, লুকানোর কি আছে? এটা বাউন্ডারি ভায়োলেশন। আর রেসপেক্টের বিষয়টা হলো শুধু বড় বড় বিষয় না, ছোট ছোট বিষয়ও। কেউ যদি তোমাকে সবার সামনে এম্বারেস করে, তোমার মতামতকে হাসিতে উড়িয়ে দেয়, তোমার প্রফেশন বা পরিবারকে নিয়ে কটাক্ষ করে, এগুলো সব ডিসরেসপেক্ট। আমি একবার একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, গুলশানে। সেখানে দেখলাম এক ভদ্রলোক আর স্ত্রীকে সবার সামনে বলছেন, তুমি রান্না করতে পারো না, এটাও জানো না, ওটাও জানো না। আর মহিলা হাসছেন, কিন্তু চোখে পানি। এটা দেখতে অনেক কষ্ট লাগছিল। আর সেই মহিলা হয়তো মনে করছেন এটা নর্মাল, বা লোকজনের সামনে কিছু বলা যাবে না, কিন্তু এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। আর এই পাবলিক হিউমিলিয়েশন, এটা ডোমেস্টিক অ্যাবিউজেরই একটা ফর্ম। তানিয়া, এখন একটা লক্ষণের কথা বলবো যেটা অনেকে অনেক দিন পর বুঝতে পারে। সেটা হলো ওয়ান সাইডেড এফর্ট। মানে সম্পর্কে শুধু তুমি চেষ্টা করছো? হ্যাঁ, সব সময় তুমিই কল করো, তুমিই সরি বলো, তুমি মিলিয়ে নাও, তুমিই স্যাক্রিফাইস করো, আর অপর দিক থেকে ততটা আসে না। এটা অনেক ক্লান্তিকর, এবং এটা একটা সিগন্যাল যে সম্পর্কে ব্যালেন্স নেই। আর অনেক সময় এই ওয়ান সাইডেড এফর্টকে জাস্টিফাই করা হয়। ও ব্যস্ত থাকে, ওর নেচারই এরকম, ও এভাবেই কেয়ার করে, এইসব বলে নিজেকেই কনভিন্স করা হয়। কিন্তু সত্যি হলো, যে মানুষ তোমাকে সত্যিকার ভালোবাসে সে তোমার জন্য এফার্ট করবেই। বিজি থাকলেও একটা মেসেজ দেবে, মনে রাখবে। আমি একটু মজার উদাহরণ দিই। ধরো ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম, তুমি মিরপুর থেকে উত্তরা যাচ্ছ। একা গেলে কষ্ট, কিন্তু দুজন গেলে কথা বলতে বলতে সময় কেটে যায়। কিন্তু যদি শুধু তুমিই রাস্তা খুঁজছ, গ্যাস দিচ্ছ, আর অপরজন শুধু পেছনে বসে আছে, এটা কি ফেয়ার? কি সুন্দর উপমা! বাস্তবে ট্রাফিক জ্যাম দিয়ে সম্পর্কের উদাহরণ। আমাদের দেশের মানুষ ট্রাফিক জ্যাম ছাড়া বাঁচতে পারে না, তো তাই।
সত্যি কথা, কিন্তু সিরিয়াসলি বলছি, এই ব্যালেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। তানিয়া, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু সেন্সিটিভ, কিন্তু এটা বলা অনেক জরুরি। সেটা হলো অ্যাঙ্গার ইস্যুজ এবং ভার্বাল ও ফিজিক্যাল অ্যাবিউজ। হ্যাঁ, এটা অ্যাভয়েড করার উপায় নেই। অনেকের সম্পর্কে ছোটখাটো ঝগড়া থেকে শুরু হয়ে ধীরে ধীরে এটা ভার্বাল অ্যাবিউসে যায়, তারপর ফিজিক্যালে। ভার্বাল অ্যাবিউজ মানে গালিগালাজ, হুমকি দেওয়া, অপমানজনক কথা বলা। এগুলো অনেক সময় রাগের মাথায় বলা বলে জাস্টিফাই করা হয়। কিন্তু রাগের মাথায় বলা মানেই এক্সকিউজ হয় না। একজন মানুষ যদি রেগে গিয়ে তোমাকে এমন কথা বলে যা তোমার মনে গভীর আঘাত দেয়, সেটা অ্যাকসেপ্টেবল না। আর ফিজিক্যাল অ্যাবিউজ, এটা নিয়ে আমাদের দেশে এখনও স্বামী মারতেই পারে, এটা তার অধিকার, এই ধরনের ভুল ধারণা আছে অনেকের মধ্যে। এটা সম্পূর্ণ ভুল এবং আইনের বিরুদ্ধে। হ্যাঁ, বাংলাদেশে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট আছে, কিন্তু অনেকে জানেই না বা ব্যবহার করতে পারে না সামাজিক চাপের কারণে। আর এই সাইকেল অফ অ্যাবিউজটা জানো, মারামারি বা অ্যাবিউজ হয়, তারপর সে ক্ষমা চায়, কান্নাকাটি করে, বলে আর কখনো করবে না, অনেক ভালো ব্যবহার করে, তারপর আবার একই ঘটনা। এই সাইকেলের মধ্যে থাকা মানুষগুলো ওই ভালো সময়টার জন্য সব সহ্য করে, ও তো ভালোও আছে, এই ভাবনায় আটকে থাকে। কিন্তু সত্যিটা হলো, একজন মানুষ যে তোমাকে আঘাত করেছে সে পরিবর্তন হয়ে যায়নি, সে আবার করবে। এই পরিস্থিতিতে যারা আছেন, আপনাদের বলছি, আপনি একা না, সাহায্য নিন, কাছের কাউকে বলুন। তানিয়া, এখন চলো অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথা বলি, এটাও একটা বড় সাইন। মানে যদি সম্পর্কে কোনো সমস্যা হলে অপরজন কখনো দায় না নেয়? এক্স্যাক্টলি। আমি ভুল করিনি, তুমিই আমাকে দিয়ে এটা করিয়েছ, তোমার কারণেই এমন হয়েছে, সব দোষ সবসময় তোমার উপর। এটা অনেক কষ্টের, কারণ তুমি যখন কোনো সমস্যার রেইজ করতে যাও, সেটা অটোম্যাটিক্যালি তোমার দোষে পরিণত হয়। আর এর মানে হল সম্পর্কে কখনো সত্যিকার সমস্যার সমাধান হয় না, কারণ একজন কখনো নিজের ভুল স্বীকার করে না। হেলদি রিলেশনশিপে দুজনেই বলতে পারে যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আমি সরি, এবং এটা উইকনেস না, এটা স্ট্রেংথ। আর এই সরি দলাটাও আসল সরি হতে হবে। সরি, বাট তুমিও তো, এটা আসল সরি না। হ্যাঁ, কন্ডিশনাল সরি আর কি। এক্স্যাক্টলি, সরি বাট মানে সরি না। তানিয়া, এখন একটু বড় প্রশ্নে আসি। আমাদের বাংলাদেশি সমাজে এই টক্সিক রিলেশনশিপের বিষয়গুলো কেন এত চাপা পড়ে থাকে? মানুষ কেন বলে না? এটা অনেক কমপ্লেক্স। প্রথমত, আমাদের সমাজে সম্পর্কের সমস্যা বাইরে বলা বা পরিবারের বাইরে যাওয়াকে অনেক বড় ব্যর্থতা হিসেবে দেখা হয়। হ্যাঁ, সংসার টিকিয়ে রাখো, এই প্রেশার, মানে সম্পর্ক যাই হোক টিকিয়ে রাখাটাই সাফল্য। বিশেষত মেয়েদের উপর। একটা মেয়ে যদি ডিভোর্স চায় বা সম্পর্ক ছেড়ে দিতে চায়, সমাজ তাকে জাজ করে। কি করলে? সহ্য করতে পারলে না? বাচ্চার কথা ভাবলে না? এই জাজমেন্টের ভয়ে অনেকে টক্সিক রিলেশনশিপে থেকে যায় বছরের পর বছর। আর ইকোনমিক ডিপেন্ডেন্সিও বড় কারণ। অনেক মেয়ে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট বলে বেরোতে পারে না। এই কারণেই ফিমেল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অনেক জরুরি। একজন মেয়ে যদি নিজে উপার্জন করতে পারে, নিজের ডিসিশন নিতে পারে, তাহলে সে অনেক বেশি এম্পাওয়ার্ড। এবং পুরুষরাও কিন্তু টক্সিক রিলেশনশিপে থাকে, কিন্তু তাদের আরও কঠিন, কারণ সমাজ মনে করে পুরুষ কষ্ট পায় না বা কষ্টের কথা বলা উইকনেস। মার্দ আদমি কাঁদে না, এই ধারণাটা টক্সিক ম্যাসকিউলিনিটিরই একটা অংশ। এটা পুরুষের জন্যও ক্ষতিকর। একদম ঠিক। আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, এটা অনেক ভালো সাইন। এখন চলো একটু সেলফ চেক করি, কিছু প্রশ্ন দিই। যারা শুনছেন, নিজেদের সাথে অনেস্ট হয়ে উত্তর দিন। হ্যাঁ, এগুলো শুনে ভাবুন। প্রথম প্রশ্ন, তোমার সম্পর্কটা তোমাকে বেটার করছে নাকি ওয়ার্স? মানে এই সম্পর্কে থাকার পর তুমি কি আগের চেয়ে বেশি কনফিডেন্ট, হ্যাপি আর নিজেকে ভালো মনে করছো নাকি কম? দ্বিতীয় প্রশ্ন, তুমি কি তোমার সম্পর্কের কথা বন্ধু বা পরিবারকে অনেস্টলি বলতে পারো, নাকি সবকিছু হাইড করতে হয়, সাজিয়ে বলতে হয়? তৃতীয় প্রশ্ন, তুমি পার্টনারের সামনে ফ্রিলি নিজের মতামত দিতে পারো নাকি মনে হয় যে কথা বললে ঝামেলা হবে? চতুর্থ প্রশ্ন, তোমার নিজের পুরনো বন্ধু ও পরিবারের সাথে সম্পর্ক কেমন, সেগুলো কি আগের মতো আছে? পঞ্চম প্রশ্ন, তুমি কি প্রায়ই নিজেকে দোষ দাও সবকিছুর জন্য? মনে হয় সব সমস্যার জন্য তুমিই দায়ী? ষষ্ঠ প্রশ্ন, এই সম্পর্কে থাকার পর কি তোমার ভালো লাগছে, নাকি মনে হচ্ছে কোথাও কিছু একটা ঠিক নেই? এই প্রশ্নগুলোর উত্তর যদি বেশিরভাগ নেগেটিভ হয়, তাহলে এটা একটা সিগন্যাল যে কিছু একটা ঠিক নেই। এবং এটা মানেই না যে সম্পর্ক ছেড়ে দিতে হবে, কিন্তু এটা মানে সমস্যাটা একনলেজ করতে হবে। তানিয়া, এখন প্র্যাকটিক্যাল পার্টে আসি।
কেউ যদি বুঝতে পারে যে তার সম্পর্ক টক্সিক তাহলে কি করবে? এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি কয়েকটা স্টেপ বলবো। প্রথম স্টেপ হলো অ্যাকনলেজ করো, মানে নিজের কাছে সৎ হও। হ্যাঁ, এটা হেলদি না, এটা বলতে পারাটাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি। কারণ আমরা অনেক সময় আমাদের ব্রেনকে কনভিন্স করি যে সব ঠিক আছে, ডিনায়ালে থাকি। দ্বিতীয় স্টেপ, কাউকে বলো, একজন ট্রাস্টেড ফ্রেন্ড, পরিবারের কেউ বা প্রফেশনাল কাউন্সেলর। একা রাখবে না নিজেকে। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ টক্সিক রিলেশনশিপে থাকা মানুষ অফেন নিজেই বিভ্রান্ত, বাইরের পার্সপেক্টিভ দরকার। তৃতীয় স্টেপ, বাউন্ডারি সেট করো। এমনকি যদি এখনই সম্পর্ক ছেড়ে না দেওয়া হয়, তবুও কিছু বাউন্ডারি তৈরি করো। কোন বিহেভিয়ার তুমি অ্যাকসেপ্ট করবে না সেটা স্পষ্ট করো। চতুর্থ স্টেপ, প্রফেশনাল হেল্প নাও। বাংলাদেশে এখন অনেক মেন্টাল হেলথ কাউন্সিলর আছে। কান পেতে রয়, মনের বন্ধু, এ ধরনের অর্গানাইজেশনস আছে। হ্যাঁ, কান পেতে রয়ের হেল্পলাইন আছে, যেখানে কথা বলতে পারো। এটা অনেক সাহায্যকারী। পঞ্চম স্টেপ, সেফটি ফার্স্ট। যদি ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে তাহলে সেফটি সবার আগে। নিরাপদ জায়গায় যাও, কাউকে জানাও। এবং মনে রাখবেন, সাহায্য নেওয়া উইকনেস না, এটা সাহসের কাজ। তানিয়া, এখন একটু অনেস্ট কথা বলতে চাই। আমরা শুধু ভিকটিমের পার্সপেক্টিভ থেকে দেখছি, কিন্তু কখনো কি মনে হয় যে আমরা নিজেরাও কখনো টক্সিক বিহেভিয়ার করি? থামা, এটা সত্যি একটা কঠিন প্রশ্ন। হ্যাঁ, মনে হয়। আমি নিজেও মনে করি আমি কখনো কখনো গিল্ট ট্রিপ দিয়েছি, না ইচ্ছে করে, কিন্তু তারপরেও। আমিও। অনেক সময় আমরা যেভাবে বড় হয়েছি, যে পরিবেশে বড় হয়েছি, সেটা আমাদের শিখিয়ে দিয়েছে কিছু টক্সিক প্যাটার্ন। সেটা আমরা হয়তো বহন করছি না জেনেই। এটাকে বলা হয় জেনারেশনাল ট্রমা, মানে এক জেনারেশনের টক্সিক প্যাটার্ন পরের জেনারেশনে চলে যায়। যেমন আমাদের বাবা মায়ের সময় হয়তো স্বামীর কথার বাইরে কিছু বলা যেত না, মেয়েরা সবকিছু সহ্য করত। এই প্যাটার্ন আমরা হয়তো কোনো না কোনোভাবে নিয়ে এসেছি। তাই নিজেকেও কোয়েশ্চেন করা দরকার। আমি কি কখনো কাউকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কাউকে গিল্ট ফিল করিয়েছি, কারো বাউন্ডারি ভেঙেছি? এই সেলফ অ্যাওয়ারনেসটা অনেক জরুরি, কারণ টক্সিক রিলেশনশিপ চেঞ্জ করতে হলে শুধু অপরজনকে না, নিজেকেও দেখতে হবে। এবং এটা মানে না যে তুমি খারাপ মানুষ, এটা মানে তুমি গ্রো করতে চাইছো, এবং সেটা অনেক সুন্দর জিনিস। তানিয়া, আমরা অনেকক্ষণ ধরে টক্সিক রিলেশনশিপ নিয়ে কথা বললাম। এখন একটু বলি, হেলদি রিলেশনশিপ কেমন হয়, কারণ অনেকে জানেই না কি হওয়া উচিত। এটা অনেক ভালো পয়েন্ট, কারণ যারা টক্সিক রিলেশনশিপে অনেক দিন ছিল তারা হয়তো হেলদিকেই চিনতে পারে না। হেলদি রিলেশনশিপে কি থাকে? প্রথমত মিউচুয়াল রেসপেক্ট, দুজনেই একে অন্যকে সম্মান করে, ছোট বড় সব বিষয়। দ্বিতীয়ত ওপেন কমিউনিকেশন, যে কোনো বিষয় নিয়ে কথা বলা যায়, রাগ না করে। মতভেদ হলে সেটা নিয়ে আলোচনা হয়, অ্যাট্যাক হয় না। তৃতীয়ত ইন্ডিপেন্ডেন্স, দুজনেই নিজের জীবন বজায় রাখতে পারে, নিজের বন্ধু আছে, নিজের শখ আছে, নিজের সময় আছে। চতুর্থত ট্রাস্ট, জেলাসি বা ইনসিকিউরিটির জায়গায় একে অন্যকে বিশ্বাস করা। পঞ্চমত সাপোর্ট, একজন সফল হলে অন্যজন খুশি হয়, একজন কঠিন সময় থাকলে অন্যজন পাশে থাকে। এবং ষষ্ঠত গ্রোথ, এই সম্পর্কে থাকলে দুজনেই বেটার হয়, একে অন্যকে ইন্সপায়ার করে। এটাই হওয়া উচিত। সম্পর্ক মানে দুটো মানুষ একে অন্যকে সাপোর্ট করে এগিয়ে যাওয়া, একজনকে পেছনে টেনে রাখা না। মাশাল্লাহ, এটা বলে দিলে খুব সুন্দরভাবে। তোমার কাছ থেকে শিখেছি, হাসি। আরিফ, আমি একটু বড় পিকচার দেখতে চাই, মানে শুধু ইন্ডিভিজুয়াল লেভেলে না, সমাজ হিসেবে আমাদের কি পরিবর্তন দরকার? এটা ইম্পর্ট্যান্ট, কারণ ইন্ডিভিজুয়াল মানুষ চাইলেও সমাজের স্ট্রাকচার যদি টক্সিক প্যাটার্নকে সাপোর্ট করে তাহলে কঠিন। প্রথমত, আমাদের এডুকেশন সিস্টেমে রিলেশনশিপ হেলথ, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো শেখানো দরকার, স্কুল থেকেই। একদম। আমরা পড়ি রাসায়নিক সমীকরণ, কিন্তু কিভাবে সুস্থ সম্পর্ক রাখতে হয়, কিভাবে কনফ্লিক্ট রিজলভ করতে হয়, এটা কেউ শেখায় না। দ্বিতীয়ত, মেন্টাল হেলথ নিয়ে স্টিগমা কমাতে হবে। কাউন্সেলিং নেওয়া মানে পাগল না, এটা আমাদের সমাজে অ্যাকসেপ্ট করতে হবে। তৃতীয়ত, উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। যত বেশি মেয়েরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, তত বেশি তারা টক্সিক সিচুয়েশন থেকে বেরোতে পারবে। এবং চতুর্থত, পুরুষদের জন্য সেফ স্পেস দরকার। পুরুষরাও ভালনারেবল হতে পারে, কষ্ট পেতে পারে, সাহায্য চাইতে পারে, এটা নর্মাল হওয়া দরকার। আর মিডিয়ার ভূমিকা আছে। আমাদের নাটক, সিনেমায় অনেক সময় টক্সিক রিলেশনশিপকে রোম্যান্টিক হিসেবে দেখানো হয়। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তবু আমি ভালোবাসি। এটা রোম্যান্টিসিজম না, এটা ট্রমা। হ্যাঁ, এই রোম্যান্টিক হিরো ভিলেন ন্যারেটিভ আমাদের পপ কালচারে অনেক ক্ষতি করেছে। সে পাগলের মতো ভালোবাসে বলে অস্বাস্থ্যকর বিহেভিয়ার নর্মালাইজ হয়। এটা চেঞ্জ হওয়া দরকার। তানিয়া, আমরা আজকে অনেকক্ষণ ধরে টক্সিক রিলেশনশিপ নিয়ে কথা বললাম। এখন একটু পজিটিভ নোটে আসি। আমাদের চারপাশে কিন্তু অনেক মানুষ আছে যারা টক্সিক রিলেশনশিপ ছেড়ে বেরোয়েছে এবং এখন অনেক ভালো আছে। হ্যাঁ, এই গল্পগুলো জানা দরকার,
কারণ হোপ দরকার। আমার এক পরিচিতার কথা বলি, নাম বলবো না, যে প্রায় ৮ বছর একটা অ্যাবিউসিভ ম্যারেজে ছিল। তার মা বাবা বলেছিল থাকো, সমাজ বলেছিল থাকো, কিন্তু শেষে সে বেরোয়েছিল। আজকে সে একটা ছোট ব্যবসা করছে, নিজের বাচ্চাকে বড় করছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই গল্পগুলো অনেক জরুরি, কারণ অনেকে ভাবে বেরোলে জীবন শেষ, আসলে অনেক সময় শুরু হয়। আর ছেলেদের গল্পও আছে। আমার এক বন্ধু ছিল রাকিব, তার গার্লফ্রেন্ড তাকে ইমোশনালি ম্যানিপুলেট করত, কনস্ট্যান্টলি গিল্ট ট্রিপ দিত। ও অনেক দিন ভেবেছে ওকে ছাড়লে কি হবে, ও তো আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু শেষে বেরোয়েছে, এখন অনেক হ্যাপিয়ার। এবং ইম্পর্টেন্টলি তারা নিজেরাও ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছে, নিজেদের প্যাটার্নস নিয়ে কাজ করেছে। এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, শুধু সিচুয়েশন চেঞ্জ না, নিজেকেও চেঞ্জ করা। তানিয়া, চলো এখন কিছু প্র্যাকটিক্যাল টিপস দিই, যেগুলো এভরিডে লাইফে কাজে লাগবে। হ্যাঁ চলো। প্রথম টিপ, জার্নাল রাখো, মানে তোমার ফিলিংস লিখে রাখো। কি হয়েছে, কেমন ফিল করছো, এটা তোমাকে নিজের ফিলিংস বুঝতে সাহায্য করবে। দ্বিতীয় টিপ, ট্রাস্টেম একজন মানুষের সাথে কথা বলো, শুধু একজন হলেও হবে, যার কাছে ওপেনলি বলতে পারবে। তৃতীয় টিপ, নিজের জন্য সময় রাখো, নিজের শখ, নিজের বন্ধু, নিজের অ্যাক্টিভিটিস মেনটেইন করো। এটা তোমার আইডেন্টিটি বজায় রাখতে সাহায্য করে। চতুর্থ টিপ, বাউন্ডারি প্র্যাকটিস করো, ছোট ছোট জায়গায় শুরু করো, না বলতে শেখো। এটা কঠিন, কিন্তু প্র্যাকটিসে ইজিয়ার হয়। পঞ্চম টিপ, নিজেকে ব্লেম করা বন্ধ করো। টক্সিক রিলেশনশিপে থাকা মানে তুমি বোকা বা দুর্বল না, এটা হতে পারে যে কোনো ইন্টেলিজেন্ট, স্ট্রং মানুষের সাথে। ষষ্ঠ টিপ, প্রফেশনাল হেল্প নাও, থেরাপিস্ট বা কাউন্সিলরের কাছে যাও। বাংলাদেশে এখন অনলাইন কাউন্সিলিংও পাওয়া যায়। সপ্তম টিপ, যদি শারীরিক বিপদ আছে, সেফটি প্ল্যান করো, কোথায় যাবে, কাকে কল করবে, এটা আগে থেকে ভেবে রাখো। এবং সবশেষে নিজেকে ভালোবাসো। সেলফ লাভ মানে সেলফিশ হওয়া না, মানে নিজের জন্য ভালো জিনিস চাওয়া। তানিয়া, আমরা আজকে অনেক কিছু কথা বললাম, একটু সামারাইজ করা যাক। হ্যাঁ, আজকে আমরা কথা বললাম টক্সিক রিলেশনশিপের 8টি প্রধান লক্ষণ নিয়ে: কনস্ট্যান্ট ক্রিটিসিজম, আইসোলেশন, জেলেসি ও পজেসিভনেস, ইমোশনাল ম্যানিপুলেশন ও গিল্ট ট্রিপিং, ল্যাক অফ রেসপেক্ট ও বাউন্ডারি ভায়োলেশন, ওয়ান সাইডেড এফার্ট, অ্যাঙ্গার ইস্যুজ অ্যান্ড অ্যাবিউজ এবং ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। তারপর আমরা কথা বললাম কেন আমাদের সমাজে এই বিষয়গুলো চাপা পড়ে: পারিবারিক ও সামাজিক চাপ, ইকোনমিক ডিপেন্ডেন্সি এবং কালচারাল নর্মসের কারণে। আমরা কথা বললাম কি করবেন: অ্যাকনলেজ করো, কাউকে বলো, বাউন্ডারি সেট করো, প্রফেশনাল হেল্প নাও, আর নিজের সেফটি নিশ্চিত করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা নিজেরাও নিজেদের দিকে তাকাই, কারণ চেঞ্জ মানে শুধু সিচুয়েশন চেঞ্জ না, নিজেকেও চেঞ্জ করা। যারা এখন কোনো টক্সিক রিলেশনশিপে আছেন তাদের বলছি, আপনি একা নয়, আপনি ডিজার্ভ করেন ভালো থাকতে। সাহায্য নেওয়া উইকনেস না, এটা সাহস। আর যারা এখন ভালো আছেন তারাও এই বিষয়গুলো শেয়ার করুন, কারণ আপনার চারপাশে হয়তো কেউ আছে যার এই তথ্যটার প্রয়োজন। ইনশাল্লাহ আমাদের সমাজ আস্তে আস্তে সুস্থ হবে। আমরা সবাই মিলে যদি সচেতন হই, কথা বলি, সাহায্য করি, তাহলে পরিবর্তন আসবেই। আজকের পডকাস্ট শুনে যদি একটা মানুষেরও উপকার হয়, তাহলেই আমাদের কাজ সার্থক। একদম। এই পডকাস্ট ভালো লাগলে শেয়ার করুন, আপনার বন্ধুদের পাঠান, কমেন্ট করুন, আমাদের জানান আপনার মতামত। আর আপনাদের কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে আমাদের ডিএম করতে পারেন, আমরা পড়ি, সব পড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরের পর্বে।